আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফরেনসিক মেডিসিনের ক্লাসটি যে সকল শিক্ষার্থী বন্ধুরা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ফরেনসিক মেডিসিনের আলোচিত খুব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের তিনটি বিষয় হচ্ছে স্ট্রাঙ্গুলেশন, সাফোকেশন, আরেকটা হলো ড্রাউনিং ডেথ, পানিতে ডুবে মারা যাওয়া। সবগুলোতেই কিন্তু দম বন্ধ হয়। স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রেও দম বন্ধ হয়, সাফোকেশনও এক ধরনের দম বন্ধ। যারা পানিতে ডুবে মারা যায় তাদেরও কিন্তু দম বন্ধ হয়, কিন্তু ধরনটা ভিন্ন। আমরা সেই ধরনের ভিন্নতাগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর ডেফিনেশন বা সংজ্ঞাগুলো আমরা শিখব। আমরা এগুলোর কারণ, ধরন, প্রকার এবং আমাদের ফরেনসিক মেডিসিনে এগুলোর যে ইম্পর্টেন্স আমরা সেগুলো আজকে একটু বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্র্যাঙ্গুলেশন। স্ট্র্যাঙ্গুলেশন বলতে আসলে আমরা কি বুঝি? একদম সহজ বাংলায় যদি আমরা বলি, স্ট্র্যাঙ্গুলেশন হলো যে একদম প্রচণ্ড শ্বাসরুদ্ধ করে একটা মৃত্যু, বলপূর্বক বলপূর্বক মানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে হোক বা বলপূর্বক হোক, শ্বাস বন্ধ করে যে মৃত্যুটা হবে, শ্বাসরুদ্ধ হয়ে যে মৃত্যুটা ঘটবে সেটাকে বলা হবে স্ট্র্যাঙ্গুলেশন। আমরা এখন স্লাইডটি একটু পড়ব। এখানে একটা ডেফিনেশন আছে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। স্ট্রাঙ্গুলেশন বলতে আসলে আমরা কি বুঝি? ইট ইজ এ ফর্ম অফ ভায়োলেন্ট স্পাইরেক্সিয়াল ডেথ কজড বাই constriction of air passage at the neck by means of ligature or by any means other than suspension of the body. লিগাচিউর গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখানে বলা হচ্ছে আমাদের ঘাড়ের মধ্যে এক ধরনের সংকোচন এবং শ্বাস বন্ধ হয়ে এক ধরনের মৃত্যু, এবং গলার মধ্যে কোনো কিছু চেপে ধরে। এখানে আরও একটি ডেফিনেশন আছে, এটাও একটু আমরা পড়ি। অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল প্রেশার, অর্থাৎ গলার বাইরের দিকে বা ঘাড়ের বাইরের দিকে একটা এক্সটার্নাল প্রেশার, বাইরে থেকে একটা চাপ, আইদার বাই বেয়ার হ্যান্ডস, সেটা হাত দ্বারাও হতে পারে, অর বাই লিগাচিওর, কোনো ফাঁসির দড়ি দ্বারাও হতে পারে, অর বাই এনি আদার ম্যাটেরিয়াল, অথবা অন্য কোনো বস্তু দ্বারাও হতে পারে। গলার মধ্যে কেউ পা দিয়ে চেপে ধরছে, এই ধরনেরও হতে পারে। It is a form of asphyxia caused by constriction of the neck without suspending the body. এখানে আমরা টাইপসগুলো একটু পড়ি। Strangulation that is effected by a ligature is called ligature strangulation, while that which is accomplished by bare hands is called manual strangulation or throttling. Strangulation is defined as asphyxia by closure of blood vessel and or air passages, অর্থাৎ আমাদের যে গলার মধ্যে বা আমাদের ঘাড়ের দিকে যে রক্তনালীগুলো আছে, বাতাস চলাচলের যে রাস্তাগুলো আছে, রক্তনালীর মধ্যে দিয়ে রক্তের মাধ্যমে কিন্তু বাতাসগুলো প্রবাহিত হয়। তো এগুলো যখন সংকুচিত হয়ে যায়, অফ এক্সটার্নাল প্রেশার অফ দ্য নেক, অর্থাৎ ঘাড়ের বা গলার বাইরের দিকে যখন একটা প্রেশার পড়ে তখন এই ঘটনাটা ঘটে। ইট ইজ সাবডিভাইডেড ইন্টু থ্রি মেইন ক্যাটাগরিজ: হ্যাঙ্গিং, লিগাচিউর, স্ট্রাঙ্গুলেশন, অর্থাৎ ফাঁসিতে ঝোলা লিগাচিউর যেটা হয়, আরেকটা স্ট্রাঙ্গুলেশন অ্যান্ড ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন। এখানে চারটা ধরন মেইন ক্যাটাগরি এখানে দেখানো হয়েছে। তাহলে স্ট্রাঙ্গুলেশন কয়ভাবে হতে পারে, কয় ধরনের পদ্ধতিতে হতে পারে? সেটা হত্যামূলক হতে পারে, সেটা আত্মহত্যামূলক বা সুইসাইডাল হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনামূলক হতে পারে, অর্থাৎ হোমোসাইডাল বা হত্যামূলক হতে পারে, সুইসাইডাল বা আত্মহত্যামূলক হতে পারে। আরেকটা হলো অ্যাক্সিডেন্টাল বা দুর্ঘটনার কারণে, অ্যাক্সিডেন্টের কারণেও কারো মধ্যে স্ট্রাঙ্গুলেশন হতে পারে। এখন আমরা যদি স্ট্রাঙ্গুলেশনের কারণগুলো আমরা যদি দেখি, এখন আমরা যদি স্ট্রাঙ্গুলেশনের কারণগুলো যদি আমরা দেখি, আমরা সেখানে বেশ কিছু কারণ আমরা পাই। একটা হলো যে
গলায় দড়ি পেঁচিয়ে দুই প্রান্তে যদি জোরে টানা হয় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাঙ্গুলেশন হতে পারে। হাত দিয়ে যদি গলা টিপে ধরা হয় সেক্ষেত্রেও কিন্তু স্ট্রাঙ্গুলেশন হতে পারে। গলায় যদি লাঠি রড এগুলো দ্বারা গলার উপর কেউ চেপে ধরছে, দম বন্ধ হতে পারে। গলার উপর পা দিয়ে দাঁড়ানো, যেটা একটু আগে বললাম, এক্ষেত্রেও কিন্তু স্ট্রাঙ্গুলেশন হতে পারে। এখন স্ট্রাঙ্গুলেশনের কারণে মৃত্যুটা কেন হয়? শ্বাসনালীর উপর যখন চাপ পড়ে তখন আমাদের শ্বাস বন্ধ হয়, মৃত্যু ঘটে, স্ট্রোক হয়ে যায়। মস্তিষ্কে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই হয় না তখন কিন্তু মস্তিষ্কের মৃত্যু ঘটে, স্ট্রোক ঘটে বা অ্যাপোপ্লেক্সি হয়। আর শ্বাসরোধ হওয়ার কারণে এবং অ্যাপোপ্লেক্সি দুইটা একই সাথে হওয়ার কারণে মানুষের মৃত্যু হতে পারে, সিনকোপ ঘটে বা কোমা অবস্থায় চলে গিয়েও কিন্তু মৃত্যু হতে পারে। এখন স্ট্রাঙ্গুলেশনে মৃত্যুর মেডিকো লিগাল গুরুত্বটা যদি আমরা হিসাব করি, আমাদের হিসাব করতে হয় কোনো একটা ডেড বডি পেলে যে স্ট্রাঙ্গুলেশনে দ্বারা এই মৃত্যুটা হয়েছে কিনা, এবং এখানে যদি স্ট্রাঙ্গুলেশন ঘটে থাকে সেটা আত্মহত্যামূলক, হত্যামূলক বা দুর্ঘটনামূলক কিনা। এখন যদি বলা হয় যে স্ট্রাঙ্গুলেশনে যদি মারা যায়, যদি মৃত্যু ঘটে, সেক্ষেত্রে সেটা কিভাবে নির্ণয় করা যাবে? স্ট্রাঙ্গুলেশনে মৃত্যু যদি হয় সেক্ষেত্রে বেশ কিছু কিন্তু সিমটম আমরা খুঁজে পাই। আমরা গলায় প্রচণ্ড চাপের একটা চিহ্ন দেখতে পাই, যেমন আঙুলের দাগ যদি গলা চিপে মারা হয়, নখের ক্ষত আমরা দেখি, দড়ি দেখি, বাঁশের বা রডের দাগ এগুলো আমরা দেখি, ধস্তাধস্তির চিহ্ন পাই, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর আমরা চিহ্ন দেখি, গলার পাশে বেয়ে সোজাসুজি বুকের উপর লালা গড়িয়ে পড়ার একটা চিহ্ন আমরা দেখি না, গলায় এবং ঘাড়ে ফাঁস লাগানোর চিহ্ন দেখা যায়, হায়োট যে অস্থি আছে করোনা ভগ্ন অবস্থায় পাওয়া যায়, এবং ফুসফুসে রক্ত সঞ্চিত একটা অবস্থা আমরা পাই। এরপরে দেখেন, আমরা যদি ফাঁসি ও স্ট্রাঙ্গুলেশনের মধ্যে যদি আমরা পার্থক্যটা যদি আমরা দেখি, আচ্ছা আমি আমার স্ক্রিনটা আবারও শেয়ার দিচ্ছি। দেখেন, আমরা এখানে ফাঁসি এবং স্ট্রাঙ্গুলেশনের মধ্যে যদি পার্থক্যটা যদি একটু হিসাব করি, ফাঁসিটা সচরাচর হয় আত্মহত্যামূলক এবং স্ট্রাঙ্গুলেশন যেটা হয় এটা হত্যার ক্ষেত্রে স্ট্রাঙ্গুলেশন হয়। ফাঁসির দাগটা তির্যক অসংযুক্ত বক্রাকৃতির গলার উপরে অবস্থিত, এবং স্ট্রাঙ্গুলেশনটা হলো আড়াআড়ি গোলাকার গলার নিচের দিকে থাকে। এবং ফাঁসির ক্ষেত্রে বন্ধনীর উভয় পাশে থেতলানো একাইমোসিস খুব কম পাওয়া যায়, বন্ধনীর উভয় পাশে থেতলানো একাইমোসিস পাওয়া যায়, এটা হলো স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে। ফাঁসির ক্ষেত্রে ক্যারোটিড ধমনীর ভিতরের আবরণ খুব কমই ছিন্ন হয়, স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে ক্যারোটিড ধমনীর ভিতরের আবরণ সাধারণত ছিন্ন হয়। ফাঁসির ক্ষেত্রে অনেকক্ষণ ঝুলানো না থাকলে মাংসপেশির কোনো জখম হয় না, স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে গলার মাংসপেশি সাধারণত জখম হয়। ফাঁসির ক্ষেত্রে মুখমণ্ডল বিবর্ণ হয়, আর স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে মুখমণ্ডল সাধারণত জখম ও রক্ত সঞ্চিত অবস্থা প্রাপ্ত হয়। ফাঁসির ক্ষেত্রে গলাটা দীর্ঘায়িত বিস্তৃত হয়, স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে গলা কখনো দীর্ঘায়িত ও বিস্তৃত হবে না। ফাঁসির ক্ষেত্রে চক্ষু মুদ্রিত অবস্থায় পাওয়া যাবে, স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে চক্ষু সুস্পষ্টভাবে ভিতরে প্রবিষ্ট এবং খোলা থাকবে। ফাঁসির ক্ষেত্রে জিহ্বা বের হয়ে আসাটা সাধারণত থাকে না, অনুপস্থিত থাকে, আর স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে আমরা কি দেখি, জিহ্বা সাধারণত বের হয়ে আসে। ফাঁসির ক্ষেত্রে মুখ নাক কান দিয়ে রক্তক্ষরণ খুব কম দেখা যাবে, স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে মুখ নাক কান দিয়ে রক্তপাত হতে আমরা দেখব। ফাঁসির ক্ষেত্রে আমরা লালা গালের পার্শ্ব বেয়ে সোজাসুজি বুকের উপর পড়ার চিহ্ন আত্মহত্যামূলক ফাঁসির একটা নির্দেশ করে, আর স্ট্রাঙ্গুলেশনের ক্ষেত্রে বুকের উপর মুখ হইতে লালা পড়া অনুপস্থিত বা খুবই বিরল অবস্থা। তো এই ছিল আমাদের আজকের স্ট্রাঙ্গুলেশন নিয়ে আলোচনা। আমাদের আজকের সেকেন্ড টপিক সেটা হলো সাফোকেশন বা দম আটকানো ভাব। তো আমরা এক কথায় দম আটকানো ভাব বা সাফোকেশন বলতে কি বুঝি? এটা সম্পূর্ণভাবে শ্বাসরোধকারী একটা মৃত্যু। গলার উপর কোনোরূপ চাপ প্রয়োগ করার জন্য বা অন্য কোনো উপায়ে যদি ফুসফুসের
যে শ্বাসনালী আছে এগুলোতে যদি ঠিকমতো বাতাস প্রবেশের যে পথটা সেটা বন্ধ হয়ে যায়, তখন যদি মৃত্যু ঘটে সেটাকে সাফোকেশনের কারণে মৃত্যু বা দম আটকানো মৃত্যু বলা হয়। আমরা একটু ডেফিনেশনটা দেখব এই স্লাইডে। সাফোকেশন ইজ কজড বাই ডিপ্রাইভেশন, মানে হচ্ছে অভাববোধ, কমে যাওয়া অফ অক্সিজেন আইদার ডিউ টু লেক অফ অক্সিজেন ইন এনভায়রনমেন্ট অর ফ্রম অবস্ট্রাকশন অফ এয়ার প্যাসেজ। অর্থাৎ এয়ার প্যাসেজ, আমাদের যে বাতাসের যে প্যাসেজটা আছে সেটা যখন কি হয়, অবস্ট্রাকশন ঘটে, তখন কি ঘটে, আমাদের অক্সিজেনের অভাব ঘটে। ইন জেনারেল ইন্ডিকেটস অ্যাসপাইক্সিয়া। সাফোকেশনের ক্ষেত্রে ফর্ম অফ অ্যাসপাইক্সিয়া কজড বাই লেক অফ অক্সিজেন ইন অ্যাটমসফিয়ার অর বাই mechanical obstruction to air passage by mechanical means other than constriction of neck and drowning. ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে entrapment, environmental suffocation, smothering, overlying, traumatic asphyxia, external choking, gagging, internal means barking, suffocating gases। বিভিন্ন গ্যাস আছে, দম বন্ধ করে মেরে ফেলে। হিটলার নাকি কিছু গ্যাস ব্যবহার করতো বন্দীদের মেরে ফেলার জন্য। তো সাফোকেটিং, এখানে গ্যাস বিভিন্ন রয়েছে, দম বন্ধ করে গ্যাস। আচ্ছা, asphyxiation is when your body doesn't get enough oxygen. Asphyxiation affects how you breathe. It may cause you to pass out unconsciousness. It can also cause death. Other names of asphyxiation include asphyxia or other names for asphyxiation include asphyxia and suffocation. আচ্ছা, এখন সাফোকেশনের মৃত্যুর কারণগুলো কি? সাফোকেশনের মৃত্যুর কারণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে দেখব কি, যে ফুসফুসের যে শ্বাসবাহী নালী আছে সেখানে বাতাসটা প্রবেশের যে পথটা সেটা বন্ধ হয়ে যায়। হাত দিয়ে বা অন্য কোনো বস্তু দ্বারা নাক মুখ বন্ধ করার কারণে মৃত্যু হতে পারে। মানে কেউ ধরেন কারো নাক মুখ চেপে ধরছে, মারা গেছে তখন। ঘুমন্ত অবস্থায় মাথার স্তন শিশুর নাক মুখের উপর চাপা পড়া। ঘুমন্ত অবস্থায় অনেক সময় মা বাচ্চার উপর চলে গেছে, বা হাত হাত এগুলো বাচ্চার নাক মুখগুলো চাপা দিয়ে দিছে, মা ঘুমের মধ্যে বলতে পারে নাই। বুকের উপর চাপ সৃষ্টি করার কারণেও অনেক বাচ্চা বা অনেকে দেখবেন সাফোকেশন ঘটে অনেকের। এরকম কন্টিনিউ চলতে থাকলে অনেক সময় কিন্তু মৃত্যু ঘটতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে বদ্ধ ঘরের মধ্যে থাকার কারণে অক্সিজেনের অভাব, এক্ষেত্রেও কিন্তু কি হতে পারে, সাফোকেশন হতে পারে। আচ্ছা, আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার দিব, কারণ হচ্ছে অনেক সময় হয় কি আমাদের স্ক্রিনটা নেট প্রবলেমের জন্য চলে যায়। তো আমি আবারও শেয়ার দিই, যেন কোনো কারণে যদি চলে গিয়ে থাকে এটা যেন দেখা যায়। আচ্ছা, এখন দেখেন, এখন যদি বলা হয় যে সাফোকেশন বা দম আটকানোর যে পদ্ধতি সেটা যদি বলা হয়, সেটা আমরা দেখি বাহ্যিক এবং অভ্যন্তরীণ কিছু বিষয় আমরা দেখি। বাহ্যিক কারণগুলো কি, সেটা হতে পারে যে হত্যামূলক, আমরা বলতে পারি যে হোমোসাইডাল সাফোকেশন। এটা কখন ঘটে? ইট হ্যাপেন্স ইউজুয়ালি হোয়েন এ পারসন ইজ আইদার উইক on unconscious due to drug or in sleep and his her mouth and nose is pressed with a cloth or a pillow। অর্থাৎ ঘুমের ওষুধ টষুধ খাওয়াই দিয়ে বা আনকনসাস করে কাউকে নাক মুখ চেপে ধরে বালিশ টালিশ দিয়ে হাত দ্বারা বা কিছু দ্বারা চেপে ধরে মেরে ফেলা হয়, হত্যামূলক বলা হচ্ছে এটাকে। হাত দিয়ে চেপে ধরে মাটি, কাদা, ন্যাকড়া, বালি চাপা দিয়ে নাক এবং মুখ বন্ধ করে হত্যা করা হয়। আত্মহত্যামূলক হতে পারে, সেটা আত্মহত্যামূলক হলে উন্মাদ অবস্থায়, অনেকে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, ওই অবস্থায় কিন্তু অনেকে সুইসাইড করতে পারে। অ্যাক্সিডেন্টের কারণেও হতে পারে, ঘুমের মধ্যে ওই যে বললাম মাতার অথবা নার্সের বা সেবিকার হাত, হ্যাঁ, সেবিকার স্তন শিশুর নাক মুখে চাপা দিয়ে দিল, বলতে পারে না, ঘুমের মধ্যে বাচ্চাটা মারা গেল, এরকম হতে পারে। আসলে বুকের উপর চাপ প্রয়োগ হতে পারে, হত্যামূলক হতে পারে। মৃত স্বামীর সাথে হিন্দু বিধবাকে জীবিত অবস্থায় একই গর্তে সমাধিস্থ করা। হ্যাঁ, ধরেন জীবিত অবস্থায় একটা গর্তে কবর দিয়ে দিল। হিন্দুদের একটা সময় ছিল, এখন তো সে ধরনের নাই, ভারতীয় উপমহাদেশে ছিল একটা সময়। কুষ্ঠরোগীকে একটা সময় এলাকার লোকেরা ধরে জীবন্ত কবর দিয়ে দিত, দম বন্ধ হয়ে কবরের মধ্যে মারা যেত। আর কোনো ব্যক্তির বুকের উপর বাঁশ, ডলা প্রভৃতি দ্বারা চাপ প্রয়োগ করা, এভাবে মেরে ফেলছে অনেক লোককে। আত্মহত্যামূলকটা কি, নিজের বুক নিজে চাপ প্রয়োগ করে আত্মহত্যা করা সম্ভব নয়। বুকের উপর চাপ দিয়ে কেউ নিজের বুক নিজে চেপে কেউ কখনো আত্মহত্যা করতে পারবে না, পৃথিবীতে এরকম বীর পুরুষ নাই। আচ্ছা, এরপরে দেখেন দুর্ঘটনামূলক হতে পারে, ঘুমন্ত শিশুর বুকে মাথা বা নার্সের দেহের চাপ, ওটা একটু আগে বললাম। বাড়ি বা দেওয়ালের ছাদ ধসে পড়ছে,
সিনেমা থিয়েটার এগুলো পাবলিক হলে আগুন লেগে গেছে হুড়াহুড়িতে, পায়ের নিচে পড়ে বুকে চাপ লেগে অনেকের দম বন্ধ হয়ে মারা যেতে পারে। আভ্যন্তরিক কিছু কারণ থাকতে পারে, হত্যামূলক, শিশুদের নাকে মুখে কাদা গোবর প্রভৃতি ঢুকিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হতে পারে, পলিথিন দিয়ে অনেকে মেরে ফেলতে পারে। আত্মহত্যামূলক হতে পারে, নাসারন্ধে গলনালীতে শক্ত কাগজ ন্যাকড়া ঢুকাইয়া অনেকে আত্মহত্যা করার চেষ্টা করতে পারে, তবে এই ধরনের ঘটনা খুব বিরল, অর্থাৎ এইভাবে সচরাচর কেউ আত্মহত্যা করে না। আর দুর্ঘটনামূলক বিভিন্ন আমরা দেখি আত্মহত্যার বেশ কিছু ধরন, যে খাওয়ার সময় খাদ্যদ্রব্য শ্বাসনালীতে আটকে যায়, কোনো পানের সময় শ্বাসনালীতে আটকে যায়, বাঁধানো দাঁত অনেক সময় খুলে গিয়ে গলায় শ্বাসনালীতে আটকে যায়, জনকোলাহলপূর্ণ স্থানে বা বদ্ধ ঘরের মধ্যে অনেক সময় অক্সিজেনের অভাব ঘটে, কার্বন ডাই অক্সাইড বিষাক্ত গ্যাস এগুলোর জন্য হতে পারে। সাফোকেশনের মৃত্যু পরবর্তী যে চিহ্নগুলা, সেখানে আমরা কি দেখব? আমরা দেখব যে মুখের উপর, নাকের উপর, বুকের উপর থেতলানো ক্ষত, যে বস্তু দ্বারা দম বন্ধ করা হয়েছে সেটা চিহ্ন পাবো। মুখের বা নাকের ভিতর কাদা এবং অন্যান্য বস্তু আমরা পাবো। এরপর হৃৎপিণ্ডের ডান পাশে কালো রক্তে পূর্ণ, বাম পাশে আমরা খালি পাবো। অন্যান্য অঙ্গতন্ত্র আমরা রক্ত জমা অবস্থায় পাবো। এখন সাফোকেশনের যদি আমরা মেডিকো লিগাল বা চিকিৎসা আইন বিষয়ক গুরুত্বগুলো যদি আমরা দেখি, আমরা দেখবো যে আমরা ডেড বডি পেলে সেখানে আমরা হিসাব করবো যে সাফোকেশন বা দম বন্ধ হওয়ার কারণে এই মৃত্যুটা হয়েছে কিনা। দম বন্ধ হওয়ার কারণগুলো আমরা খোঁজার চেষ্টা করব, হত্যামূলক, আত্মহত্যামূলক বা দুর্ঘটনামূলক কিনা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হত্যামূলকের ক্ষেত্রে শিশু কিশোরদের জন্য হত্যামূলক ঘটনা সাধারণ ব্যাপার, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিরল। আত্মহত্যামূলকের ক্ষেত্রে সাফোকেশনে আত্মহত্যার ঘটনা বিরল। কয়েদি, বিকৃত মস্তিষ্কের স্ত্রীলোক, উন্মাদ ব্যক্তির ক্ষেত্রে ন্যাকড়া বা খড় গলায় ঢুকে আত্মহত্যার ঘটনা অনেক সময় আমরা দেখেছি। দুর্ঘটনামূলকের ক্ষেত্রে দেওয়াল বা ছাদ ধসে পড়লো, পাহাড় ধসে পড়লো, খাদ্য পানীয় গলায় শ্বাসনালীতে আটকে গেল, অনেকের দাঁতটা খুলে গিয়ে, অনেক আলগা দাঁত লাগায়, কৃত্রিম দাঁত, এগুলো খুলে গিয়ে শ্বাসনালীতে আটকে অনেকের দম বন্ধ হয়ে মারা যায়। অনেক সময় গোলকৃমি আছে, গোলকৃমি অ্যাসকারিয়াস লুম্বিকয়েডিস বৈজ্ঞানিক নাম, এই গোলকৃমিগুলো অনেক সময় শ্বাসনালীতে প্রবেশ করে শ্বাস বন্ধ হয়ে অনেকের মৃত্যু ঘটে। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় টপিক, সাফোকেশন নিয়ে আলোচনা। এখন আমরা আজকের তৃতীয় যে টপিকটা এবং সর্বশেষ টপিক, ড্রাউনিং বা ডুবে মৃত্যু, এটা নিয়ে একটু আলোচনা করব। ডুবে মৃত্যু মানে তো আমরা বুঝি, আপনারা দেখবেন যে প্রতি বছর বিভিন্ন সময় দেখা গেছে পুকুরে অনেকে ডুবে মারা যায়, অনেক সময় লঞ্চ ডুবি হয়, নদীতে, সমুদ্রে, হ্যাঁ, ট্রলার ডুবে যায়, অনেকে ডুবে মারা যায়। তো পানিতে ডুবিয়ে মরার সংজ্ঞা যদি আসে সেক্ষেত্রে আমরা কি বলবো? পরীক্ষায় যদি আসে যে পানিতে ডুবে মরা বা ড্রাউনিং এর একটা সংজ্ঞা দাও, সেক্ষেত্রে আমরা লিখবো যে এটা এক ধরনের শ্বাসরোধকারী মৃত্যু। পানি অথবা কোনো তরল পদার্থের ভিতর মুখ এবং নাক ডুবে যাওয়ার ফলে বায়ু প্রবাহী যে নালী রয়েছে সেখানে বাতাস ঢুকতে না পারার জন্য শ্বাসরুদ্ধ হয়ে যদি মৃত্যু ঘটে, তবে সেই মৃত্যুটাকে বলা হয় পানিতে ডুবে মৃত্যু বা পানিতে ডুবে মরা। পানিতে ডুবে মৃত্যুর কারণগুলো কি কি সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা স্লাইডটা একটু পড়ি। ড্রাউনিং, suffocation by immersion in a liquid, usually water closing over the victim's mouth, nose, cuts of the body supply oxygen, deprived of the oxygen, victim stops struggling, loses consciousness and give up the remaining tidal air in his lung। তাহলে আমরা তো পানিতে ডুবে মৃত্যুর কারণগুলো কি? পানিতে ডুবে মৃত্যুর কারণগুলো হলো সচরাচর শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে, শক ভয়ে বা খুব ঠান্ডা পানিতে হার্ট বন্ধ হয়ে মারা যেতে পারে। খুব মানে ওই যে আপনারা অনেকে হয়তো টাইটানিক মুভিটা দেখছেন, যে ঠান্ডা পানিতে নায়ক জ্যাক মারা গেল ঠান্ডায়, আসলে সে কিন্তু ধরে ঝুলেছিল অনেকক্ষণ ঠান্ডায়, এক সময় তার দেহের ক্রিয়া, হার্টের ক্রিয়া বন্ধ হয়ে গেল ঠান্ডা, এরকম মুভিতে দেখানো হয়েছে যদিও বা। তো যাই হোক, সিনকোপ, এপিলেপসি অথবা করোনারি রোগের কারণে, এপোপ্লেক্সি, শ্বাসরোধ এবং এপিপ্লেক্সির মিলিত কারণে অনেকের মৃত্যু হতে পারে। এখন ড্রাউনিং বা পানিতে ডুবে যদি মারা যায়, এগুলোর কোনো চিহ্ন বা লক্ষণাবলী যদি থাকে সেগুলো আমরা কিভাবে বুঝবো? আমরা বালি, কাদা, আগাছা দৃঢ় মুষ্টিতে ধরা থাকবে। যদি পানিতে ডুবে মারা যায়, সে তো ওঠার চেষ্টা করে, বালি কাদা এগুলো সে ধরে সে একটা সাপোর্ট পেতে চায়। যারা সাঁতার জানে না অনেকের ক্ষেত্রে আমরা দেখি পানির মধ্যে হাত পা চালানোর চিহ্ন স্বরূপ হাতে পায়ে থেতলানো ক্ষত পাওয়া যায়, পরিধেয় বস্ত্রে বালি এবং কাদা পাওয়া যায়, মুখের ভিতর, নাকের ভিতর সাবানের ফেনার ন্যায় গ্যাস পাওয়া যায়। শ্বাসরোধে মৃত্যুর অন্য চিহ্ন আমরা দেখি। এটা গেল, এটা পানিতে ডুবে মরার কিছু প্রস্তাবিত চিহ্ন এগুলা। আর পানিতে ডুবে মারা যাওয়ার বিশেষায়িত কিছু চিহ্ন রয়েছে, বিশেষ কিছু চিহ্ন রয়েছে। যেমন দেখা যায় যে স্কিনটা বলা হচ্ছে রাজহংসীর ত্বকের মতো, একটা ফ্যাকাশে বা সাদা টাদা হয়ে যায় আর কি। হাত বা পায়ের চামড়া ধূপানির হাতের মতো সাদা কুকড়াইয়া যায়। মানে যারা দীর্ঘক্ষণ কাপড় ওয়াশ করে পানিতে থাকতে থাকতে হাতগুলো ফ্যাকাশে হয়ে যায়। তো ডেড বডিও যেহেতু পানিতে অনেকক্ষণ থাকে,
স্কিনটাও এরকম সাদা হয়ে যায় অনেকটা। পুরুষের লিঙ্গ ও অন্ডকোষ গোটাইয়া যায়, ফুসফুস বেলুনের মতো ফুলে উঠে প্রসারিত হয়, ফুসফুস ফাটার সঙ্গে সঙ্গে রক্ত মিশ্রিত ফেনা বের হয়। ট্রাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিউলসে আগাছা, বালি এবং কাদা পাওয়া গেলে পানিতে ডুবে মৃত্যুর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়। রক্তে ক্লোরাইডের পরিমাণ সামান্য বৃদ্ধি পায়, কিন্তু লোনা পানিতে ডুবলে ক্লোরাইডের পরিমাণ কমে যায়। পাকস্থলীতে পানি পাওয়া যায়। এখন পানিতে ডুবে মৃত্যুর ধরনগুলো যদি আমরা একটু হিসাব করি, আমরা কয় ধরনের বা কয়ভাবে এই মৃত্যুটা হইতে পারে আমরা যদি একটু হিসাব করি, তাহলে কিন্তু আমরা তিন ধরনের আমরা তিন ধরনের আমরা কি পাই, আমরা মানে কারণ আমরা দেখি, একটা হলো আত্মহত্যামূলক, একটা হলো হত্যামূলক, আরেকটা হলো কি দুর্ঘটনামূলক। এখন ড্রাউনিং বা পানিতে ডুবে মৃত্যুর যে পদ্ধতি, সেটা যদি আমরা আমরা যদি একটু হিসাব করি, আমরা দেখবো যে কি পানিতে ডুবে যাওয়ার ফলে নাক এবং মুখ দিয়ে পানি ঢোকার ফলে বায়ুনালীতে বাতাস ঢুকতে না পারার জন্য দম বন্ধ হয়ে মৃত্যু ঘটবে। সাঁতার না জানা ব্যক্তি পানিতে পড়লে সঙ্গে সঙ্গে ডুবে যাবে। তারপর কিছু সময় পানির উপর ভেসে ওঠার জন্য ফুসফুসে প্রচুর বাতাস থাকায় দেহ সমপরিমাণ অপসারিত পানির উপর ওজন অপেক্ষা হালকা। উপরে ভাসিয়ে ওঠার পর শ্বাস নেওয়ার চেষ্টা করলে কিছু পানি ফুসফুসের ভিতর প্রবেশ করে। এই পানি ফুসফুসে ঢোকার পর কাশি শুরু হয়, কাশির সাথে ফুসফুস হইতে কিছু বাতাস বের হয়ে যায়, আরও কিছু পানি ফুসফুসে প্রবেশ করে, পুনরায় সে ডুবে যায়। হাত পা নাড়ানোর ফলে আবার উপরে ভেসে ওঠে, আবার ডুবে যায়। এই ভাষা ডুবা চলতে চলতে যতক্ষণ না দেহের আপেক্ষিক গুরুত্ব অপসারিত পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা বেশি না হয়। এইরূপে ফুসফুস ও পাকস্থলী পানিপূর্ণ হয় এবং দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই ভিকটিমটা পানির নিচে তলিয়ে যায়। অতঃপর দেহ পচে গ্যাস সৃষ্টির ফলে দেহের আপেক্ষিক গুরুত্ব পানির আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা কমে গেলে আবার সেই বডিটা বেশি ওঠে। এটা খুব ভয়াবহ একটা বর্ণনা। ড্রাউনিং বা পানিতে ডুবে মৃত্যুর মেডিকো লিগাল বা চিকিৎসা বিষয়ক গুরুত্ব যদি একটু দেখি, তাহলে আমরা কি দেখব, আমরা দেখব যে পানিতে ডুবে মৃত্যু ঘটছে কিনা সেটা আমরা নির্ণয় করব, দুর্ঘটনামূলক, আত্মহত্যামূলক বা হত্যামূলক কিনা সেটাও আমরা দেখার চেষ্টা করব। এবং দুর্ঘটনামূলক বলতে কি হতে পারে, ধরেন বন্যা, ঝড়, যুদ্ধ, স্টিমার, লঞ্চ ডুবার কারণে পানিতে পড়ে যাওয়ার জন্য এটা দুর্ঘটনামূলক, ডুবে যেতে পারে কেউ। আত্মহত্যামূলক হতে পারে, যুবতী মহিলা অনেক সময় পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে, ইয়াং মেয়েরা। হত্যামূলকের ক্ষেত্রে কি প্রচন্ড আঘাতের চিহ্ন থাকে, হাত পা বাঁধা অবস্থায় পানিতে লাশ পাওয়া গেছে, তখন ধরে নিতে হবে যে এটা হত্যামূলক ড্রাউনিং আর কি। তো পানিতে নিমজ্জিত হওয়ার পর রুগীকে আর বাঁচানো যায় না। কতক্ষণ বলেছে, পানিতে যদি ডুবে যায় কেউ 5 মিনিট সময় পানির নিচে থাকে, সেক্ষেত্রে রুগীকে খুব একটা বাঁচানো যায় না, রেকর্ড কম আর কি। রেয়ার কিছু কেস থাকতে পারে, হয়তো বাঁচলেও বাঁচতে পারে। আর ড্রাউনিং বা পানিতে ডুবন্ত মৃতদেহ তলাইয়া যাওয়ার বা না যাওয়ার, না ভাসার কারণটা কি, পানি যদি খুব বেশি ঠান্ডা হয়, ডুবে যাওয়ার ফলে যদি কেউ ভয়ে কারো হার্টের ফাংশন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কারো যদি মৃত্যু হয় ডেড বডি তলিয়ে যাবে। পড়ে যাওয়ার ফলে কেউ যদি আঘাত পায়, পানিতে পড়ে গেছে, সেখানে কোনো কিছু ছিল শরীরে ঢুকে গেছে, কোনো মদ খেয়ে পানিতে পড়ে গেছে। আবার অনেকে এরকমও আমাদের এলাকায় গত কিছুদিন আগে একটা মৃত্যু হয়েছে। আমাদের এক প্রতিবেশী ইয়াং ছেলে, 22-23 বছর বয়স, ওর হচ্ছে খিঁচুনি ছিল আর কি, ইপিলেপসি ছিল, মেগি খিঁচুনি। পানিতে সে সন্ধ্যার দিকে জাল দিছিল, জালটা তুলতে গেছে, ওখানেই দেখা গেল খিঁচুনি শুরু হয়ে গেছে। সে পানি কিন্তু কম ছিল, কিন্তু ওই অতটুকুতেই সে আর উঠতে পারে নাই, পানিতেই খিঁচুনি খাওয়ার জন্য পানিতে ডুবে মারা গেল। তারপর পড়ে গিয়ে পানির নিচে কোনো জাল টাল কিছু ছিল, সেখানে আটকে গেছে, আর উঠতে পারে নাই, এরকমও হতে পারে। পুকুরের তলদেশে কোনো আগাছা বা শিকড়ের সাথে শরীরটা জড়াই গেছে, সেখান থেকে আর উঠে আসতে পারে নাই, সে কারণে ডেড বডিটা আর উপরের দিকে বেশি উঠবে না। হ্যাঁ, এরপর হচ্ছে দেহের সাথে কোনো ভারী বস্তু যদি বেঁধে কেউ ফেলে দেয়, সেক্ষেত্রে সে ব্যক্তিটা পানিতে ডুবে যাবে, উঠতে পারবে না। এবং কোনো জলজ প্রাণী, মাছ দেহের নরম অংশ খেয়ে ফেললেও অনেক সময় দেহটা বেশি ওঠে না কিন্তু। কলেরা বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে যদি মৃত্যুর পর মৃতদেহ পানিতে ফেলে দিলে সেটাও কিন্তু অনেক সময় ডুবে যায়। হত্যামূলক, আত্মহত্যামূলক দুর্ঘটনার কারণে অস্বাভাবিক মৃত্যুর পর মৃতদেহ পানিতে ফেলে দিলেও সেটা ডুবে যায়। আর ডুবন্ত মৃতদেহ পানিতে ভেসে কেন উঠে, পানির তাপমাত্রা যত বেশি হবে বলা হচ্ছে দেহ তত তাড়াতাড়ি বেশি উঠবে। অর্থাৎ ঠান্ডা পানিতে ডেড বডি ডুবে যায়, আর গরম পানিতে ডেড বডি বেশি উঠে। সাধারণ পরিষ্কার পানি অপেক্ষা লবণ পানিতে দেহ তাড়াতাড়ি বেশি উঠে। আপনারা তো সবাই ডেড সির কথা জানেন, মৃত সাগর, সেখানে লবণের ঘনত্ব বেশি, কেউ ডুবে যায় না, সেখানে বেশি থাকতে পারে। অর্থাৎ পানিতে যদি লবণের পরিমাণ বেশি থাকে, তাহলে শরীরটা তাড়াতাড়ি বেশি ওঠে। সে কারণে সমুদ্রে সাঁতার কাটা সহজ নদীতে সাঁতার কাটা অপেক্ষা। এবং দেখবেন যে নদীতে একটা জাহাজ যতটুকু পানির নিচে ঢুকে যায়, সমুদ্রে কিন্তু ততটুকু ঢুকে না, অনেকটা পানির উপরে বেশি থাকে। কেন বেশি থাকে, ওই যে লবণের পরিমাণটা বেশি, সেই কারণে বেশি থাকার হারটাও বা উপরের দিকে বেশি থাকার পরিমাণটাও বেশি।
আবার মেদবহুল দেহ মেদহীন দেহের চাইতে দ্রুত বেশি ওঠে, অর্থাৎ যাদের শরীরে চর্বি বেশি তারা একটু দ্রুত বেশি ওঠে, তাদের দেহগুলা যেহেতু দেহ যত তাড়াতাড়ি পচে যাবে তত তাড়াতাড়ি বেশি উঠবে। কারণ কি, কারণটা কি, কারণটা হচ্ছে পচে যাওয়ার কারণে দেহের মধ্যে গ্যাস তৈরি হবে, গ্যাসের কারণে দেহটা হালকা হয়ে উপরের দিকে ভেসে উঠবে। এখন পানিতে ডুবা উদ্ধারকৃত ব্যক্তির ব্যবস্থাপনাটা কি? ধর পানি থেকে ডুবে গেল, কাউকে উদ্ধার করা হলো, সেক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টটা কি হতে পারে? পুনরায় শ্বাস প্রশ্বাস সঞ্চালনের জন্য একটা চেষ্টা করতে হবে। নাক মুখের ভিতর দিয়ে যত শীঘ্র সম্ভব কাদা পানি ময়লা থাকলে সেগুলো বের করে ফেলার একটা চেষ্টা করতে হবে। শরীরটাকে উপর করে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা, এটা আসলে অনেকে না করে দিছে, এটা সবসময় ইফেক্টিভ না। জিহ্বা টেনে টেনে বের করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। দেহে পানি মুছে ফেলতে হবে, দেহকে ঠান্ডা দেহকে গরম পানির বোতল অথবা গরম পানির থলি বা গরম কিছু দ্বারা সেক দিয়ে রাখতে হবে। শ্বাস প্রশ্বাস বন্ধ হলে দ্রুত কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে, সিপিআর দিতে হবে, প্রয়োজন অক্সিজেন দিতে হবে, অ্যাট্রোপিন সালভ অ্যাড্রিনালিন ইনজেকশন এগুলো যদি প্রয়োগ করা লাগে করতে হবে। ক্যাম্ফর ব্রান্ডি এই ধরনের উত্তেজক কোনো কিছু অনেক সময় প্রয়োগ করা যেতে পারে। রোগীর চারিদিকে লোকজনের ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেন আলো বাতাস থাকে পর্যাপ্ত পরিমাণে। শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ যখন যদি বন্ধ হয়, হোমিওপ্যাথিক ওষুধ আছে আমাদের, এমিল নাইট মাদার টিংচার আমরা দিতে পারি, কার্বোভেজ আমরা দিতে পারি প্রয়োজনে, সিএম পটেন্সিটা অনেক সময় কার্যকর হয়। আর পানিতে ডুবে যদি মারা যায় এবং মৃত্যু পরবর্তী পানিতে ডুবার মধ্যে পার্থক্যটা কি? ধরুন কেউ পানিতে পড়ে মারা গেছে আর কেউ মারা গেছে তাকে পানিতে ফেলে দিছে, সেক্ষেত্রে কি পার্থক্যটা হবে? এখানে পানিতে ডুবে যদি মারা যায় দেখবেন যে হাত নখে মুষ্টিবদ্ধ অবস্থায় পাবেন, বালি কাদা এগুলো হাতের মুঠোয় পাওয়া যাবে। মৃত্যু পরবর্তীতে যদি ডেড বডি পানিতে ফেলে দেওয়া হয় এগুলোতে কিন্তু এই ধরনের কিছু পাওয়া যাবে না। মুখের ভিতর এবং নাকের ভিতর সাবানের ফেনার মতো গেজা আমরা দেখব আমরা যদি পানিতে ডুবে মারা যায়। আর যদি মৃত্যু পরবর্তী পানিতে ডুবে সেক্ষেত্রে মুখ এবং নাকের ভিতর সাবানের ফেনার ন্যায় গেজা আমরা দেখব না। মৃত্যু পানিতে ডুবে যদি মৃত্যু হয় ফুসফুস বেলুনের মতো ফুলে উঠে প্রসারিত হবে। আর মৃত্যু পরবর্তী যদি পানিতে ডুবে ফুসফুস বেলুনের মতো ফুলে ওঠে না এবং প্রসারিত হয় না। পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে স্কিনটা অনেকটা ফ্যাকাশে সাদা হয়ে যাবে। মৃত্যু পরবর্তী যদি পানিতে ডুবে যায় কেউ, মৃত্যু অব্যবহিত পরপরই দেহ ঠান্ডা পানিতে নিমজ্জিত হইলে এই চিহ্ন পাওয়া যাবে, অন্য ক্ষেত্রে এই চিহ্ন পাওয়া যাবে না। এরপরে হচ্ছে ট্রাকিয়া ব্রঙ্কাইয়ের মধ্যে আগাছা বালি কাদা পাওয়া যাবে যদি পানিতে ডুবে মৃত্যু ঘটে। মৃত্যু পরবর্তী ডেড বডি যদি পানিতে ফেলে দেওয়া হয় এগুলোতে এই ধরনের কিছু থাকবে না। আচ্ছা, এখন কৃত্রিম শ্বাসক্রিয়াটা কি? জীবন্ত দেহের স্বাভাবিক উপায়ে যখন শ্বাসক্রিয়া বন্ধ থাকে বা শ্বাসক্রিয়া ব্যাহত হয় তখন অনেক সময় আর্টিফিশিয়াল ভাবে যে মানে বিভিন্নভাবে সেটা মুখে ফু দিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে বুকে প্রেস করে শ্বাস প্রশ্বাস একটা চালানোর যে একটা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রক্রিয়া। হ্যাঁ, আমরা রোগীর যদি পোশাক খুব শক্ত হয়ে শরীরে লেগে থাকে আমরা একটু লুজ করে দিই, যদি শ্বাস বন্ধ হয়ে যায়। হাঁটু গেড়ে রোগীর পাশে বসে দুই হাত রোগীর পিঠের নিচে রেখে আমরা আস্তে আস্তে চাপ প্রয়োগ করি, চাপ শিথিল করে আবার একটু জোরে চাপ দিই, আবার একটু লুজ করে আবার একটু জোরে চাপ দিই, এভাবে আমরা কি করি, আমরা সিপিআর দিই আমরা। তো এইভাবে 5 সেকেন্ড অন্তর অন্তর যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক শ্বাস ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করে যাই পেশেন্টার বা ভিকটিমের শ্বাসটা ফিরিয়ে আনার জন্য। আর থ্রটলিংটা কি? হাত দ্বারা গলা টিপে ধরাকে মৃত্যুকে থ্রটলিং বলে। এক্ষেত্রে আঙুলের দাগ, নখের দাগ, ধস্তাধস্তির চিহ্ন এগুলো আমরা পাই। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ ধরে আমার কথাগুলো যে সকল শিক্ষার্থী বন্ধুরা শুনলেন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।